আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আমাদের আজকের এই দ্বিতীয় পর্বে। তো আজকে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। তো বাক্যের শব্দগুলোর নির্দিষ্ট কি থাকে? বিন্যাস থাকে। তো বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। দেখা যায় যে বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে অবস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। তো এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোর নাম হচ্ছে বিভক্তি। আমরা সংজ্ঞাটা পড়বো একটু পরে। তার আগে ব্যাখ্যাটা জেনে নিই যে বাংলা বাক্যের পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারো নির্দেশের জন্য এই বিভক্তিগুলোর সবিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ পদ হতে হলে অবশ্যই সে পদের সাথে বিভক্তি যুক্ত হতে হবে, মাস্ট। অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না। বিভক্তি না থাকলে তখন শূন্য বিভক্তি ধরে নিতে হয়। শূন্য বিভক্তি যেমন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। তো এই বাক্যে তিনটি নাম শব্দ আছে। তো আমরা বলছিলাম যে সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। এই বাক্যে তিনটি নাম শব্দ আছে। একটা হচ্ছে সন্ধ্যা, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে চাঁদ। তিনটাই কিন্তু নাউন বিশেষ। আর উঠেছে হলো ক্রিয়াপদ। সমগ্র বাক্যটির অর্থগ্রাহ্যতার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তস্থ অয়, আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে। হ্যাঁ? এবং অন্তস্থ অয় এবং এই ২ টা হলো মূলত বিভক্তি। এ ২ টাই কি? বিভক্তি। নাম শব্দের শেষে এগুলা যুক্ত হইছে। তো চাঁদের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়নি, প্রয়োজন নেই বলে। কিন্তু ব্যাকরণ মতে সেখানেও বিভক্তি আছে। তবে তা হলো শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অবিভক্তি বলা হয়। সমগ্র বাক্যটির বিন্যাস হচ্ছে এরকম। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। অর্থাৎ সন্ধ্যা যোগ অন্তঃস্থ আকাশ যোগ এ চাঁদ শূন্য উঠেছে। আমি যদি এই বিভক্তি ছাড়া পড়ি তাহলে কি মানে সন্ধ্যা, আকাশ, চাঁদ উঠেছ। মানে তা উঠেছে ক্রিয়াপদ বললাম। তাহলে কি অর্থ দেয়? সন্ধ্যা, আকাশ, চাঁদ উঠেছে। কি হয়ে যাবে? কিছু হইল? না। তাহলে এই যে বিভক্তিগুলা অন্তঃস্থ এবং এগুলো একটা বিশেষ গুরুত্ব আছে। এইজন্য বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। কখন? যখন তার সাথে বিভক্তি যুক্ত হয়। এইজন্য আমরা বলি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। তো এই বাক্যের বিভক্তি অংশগুলোই অন্তস্থ হয় এ এবং শূন্য বিভক্তি। তাহলে এবার একটা সংজ্ঞা শিখে ফেলি যে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ গ্রাহ্যতায় সাহায্য করে তাদেরকে বিভক্তি বলে। মনে থাকবে? তো বিভক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। বাংলায় এমন অনেক বাক্য আছে যেগুলোতেও ক্রিয়াপদ নেই। যেমন মাঠে মাঠে অজস্র ফসল, ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান। এই জাতীয় যে ক্রিয়াহীন অনেক বাক্য বাংলায় আছে, ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারক নেই। এখানে এগুলোর কি নাম শব্দগুলো কি নাই? কারক নেই। কারণ কারক সম্পর্কটা কার সাথে? ক্রিয়াপদের সাথে। সেজন্য বলা হয় যে বাংলা বাক্য কারক প্রধান নয়। বাংলা বাক্য কারক প্রধান। কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য ঠিকভাবে গঠিত হতে পারে না এবং বাক্য অর্থগ্রাহ্য হয় না। কারক না থাকতে পারে কিন্তু বিভক্তি অবশ্যই। তো ওপরের দুটি বাক্যের বিভক্তি তুলে নিলে বাক্যগুলো যথাযথ অর্থ প্রকাশ করবে না। যেমন মাঠ অজস্র ফসল। ছিল মাঠে মাঠে অজস্র ফসল, এখন মাঠ মাঠ অজস্র ফসল। কিংবা ছোট ছোট ডিঙ্গি নৌকা নদী ভাসমান মাঠ। এগুলো অর্থ দিল? দিল না। তাহলে বাক্য হিসেবে এগুলো কি ত্রুটিপূর্ণ? তার প্রথম বাক্যে এই বিভক্তি মাঠ যোগে, দ্বিতীয় বাক্যে তে বিভক্তি নদী যোগ তে। আচ্ছা, এই যে বিভক্তিগুলোর যে সংযুক্ত হওয়া, এটি কিন্তু বাক্যের মধ্যে শ্রুতি মধুরতা নিয়ে আসে না এবং অর্থ গ্রাহ্যতা নিয়ে আসে। যেমন গাছের পাতায় রাতের শিশির লেগে আছে। এই বাক্যেও আমরা দেখছি যে এর বিভক্তি গাছ যোগের, রাত যোগের ও অন্তঃস্থ বিভক্তি পাতা যোগ অন্তঃস্থ। এগুলো হচ্ছে কি সম্পূর্ণ অর্থগ্রাহ্য পড়েছে। নতুবা গাছ, পাতা, রাত, শিশির কোন বাক্য নয়। এটা কি বাক্য বলা যাবে? যাবে না। তাহলে অবশ্যই বিভক্তি যুক্ত হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভক্তি বাক্যের অন্তর্গত শব্দ বা পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে। সেই জন্য বাংলা বাক্য বিভক্তি প্রধান। বাংলা বাক্য কি? কারক প্রধান না হলেও কি প্রধান? বিভক্তি প্রধান। এর থেকে বাংলা বাক্যে বিভক্তির প্রয়োজনীয়তা অনুধাবন করা যায়। অবশ্য সবসময় যে বিভক্তি দিয়ে বাংলা ভাষায় ভাব প্রকাশ করতে পারে না, সেসব ক্ষেত্রে বিভক্তির স্থানে বিভক্তি স্থানীয় কিছু শব্দ যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকেছে ইত্যাদি ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা। তাহলে বিভক্তি ২ প্রকারের হয়। একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি।
তো শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। তো ভিক্ষুক একটা কি নাউন না? নামের সাথে যুক্ত বিভক্তিকে নাম বিভক্তি বলে বা শব্দ বিভক্তি বলে। এবার ক্রিয়া বিভক্তি। ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব শব্দ যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, যা যোগ ইবেন যাইবেন বা যা যোগবেন যাবে। তাহলে এখানে কিন্তু বিভক্তি যুক্ত হয়েছে ইবেন এবং বেন। তো এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল এবং পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে। কাল মানে বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং পুরুষ কি মানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। পুরুষ কি জানো? যেন আমি কথা বলছি আমি উত্তম পুরুষ, তুমি শুনছো তুমি মধ্যম পুরুষ এবং যার সম্পর্কে বলছি সে হচ্ছে না, আমি হচ্ছে কি প্রথম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, আর হচ্ছে কি উত্তম পুরুষ। আর প্রথম পুরুষকে নাম পুরুষও বলা হয়। আচ্ছা, তো যাই হোক, শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। মানে কি নামের সাথে যখন কি বিভক্তি যুক্ত হবে তখন একে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি বলে। আর এই শব্দ বিভক্তিরা কারক নির্দেশ করতে পারে। আর এই কারণে একে কি বলা হয়? কারক বিভক্তি। আচ্ছা, তো এতটুকু হলো। তো কারক ভেদে শব্দ বিভক্তিগুলো ৭ ধরনের হয়, যথা প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তো এটা এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসি, তো বাংলায় অনেক ক্ষেত্রেই বিভক্তিহীন পদ আছে। এই অনুপস্থিত বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি। তাহলে যেখানে বিভক্তি নাই সেখানে কি আছে? শূন্য বিভক্তি। আর এই ৪ টা মুখস্থ করতে হবে সবাইকে। তাহলে প্রথমা বিভক্তির একবচন হচ্ছে শূন্য, সরীয় এ, অন্তঃস্থ কে। বহুবচন হচ্ছে রা, এরা, গলি, গুলো, গণ। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে রে, এরে, দিগকে, দিগেরে, দেরে। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দিগের দ্বারা, দের দ্বারা, দিক কর্তৃক। এগুলো মুখস্থ করতে হবে। চতুর্থী হচ্ছে কে রে, এরে, যেমন কি দিগকে, দিগেরে, দেরে, এটা বহুবচনে। হতে থেকে চেয়ে, দিগের হতে, দের হতে, দিগের চেয়ে। অর্থাৎ জাস্ট এগুলোর সাথে দিক লাগাতে হবে। ষষ্ঠী হচ্ছে র এবং এর, দিগের, দের, গুলির, গণের। এ অন্তস্থ হয়ে, যেমন এখানে অন্তস্থ হয়ে এখানেও আছে। এরপরে দেখো এ এখানেও আছে, এখানেও আছে। এটা ওই ব্যবহারের উপর নির্ভর করবে। কারকটা হেল্প করবে চেনার ক্ষেত্রে। এজন্য আমরা ডিটেইলস যেহেতু আলোচনা করব, সেহেতু এই ৪ টা তোমাদের মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে অবশ্যই এটা তোমার জানা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ৩য় পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। তো আশা করছি যে তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ, এবং যদি উপকৃত হও তবে কমেন্টে জানাবে এবং লাইক করে দেবে, ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের মাঝে। ৩য় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।